ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনভা। কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সহিংসতা নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো দেশ। সে সময় দেশের অর্থনীতিতে ক্ষতি হয়েছে প্রায় 1,18,000 কোটি টাকা বলছে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। এমন পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে ওঠার উপায়, কতদিন সময় লাগতে পারে, বিদেশি বিনিয়োগকারীদের ইমেজ নষ্ট হলো কিনা, সমসাময়িক এসব বিষয় নিয়ে আজ আমাদের তালিখাতার আলোচনা বিষয় নাশকতার ব্যবসার ক্ষতির হিসাব কিভাবে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি জাভেদ আক্তার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু আমি চলে যেতে চাই জাভেদ আক্তার আপনার কাছে, যে ক্ষতির হিসাবটি আসলে দেখানো হয়েছে, এখানে কিসের ভিত্তিতে সেটি নিরূপণ করা হলো? আপনি যদি দেখেন আমাদের টোটাল জিডিপি সাইজ আমরা যেটা বলি ওটা হচ্ছে 460 বিলিয়ন। আর 460 বিলিয়ন মিনস আমাদের অ্যাভারেজ পার ডে জিডিপি এর প্রোডাক্টিভিটি হচ্ছে 1.3 বিলিয়ন। আপনি যদি ঐকিক নিয়ে দেখেন যে আমরা যদি এক সপ্তাহ ধরি তাহলে এটা অ্যারাউন্ড $9 বিলিয়ন। এবং ইনফ্যাক্ট এটার আরো মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট হয়। আপনি যদি করেন এটা একটা আমাদের এস্টিমেট যে অ্যাটলিস্ট $10 বিলিয়ন একটা ইম্প্যাক্ট হয়েছে এই যে আমাদের এই আনরেস্টের কারণে। জি, সেক্ষেত্রে আমি যদি বিদিশা আপনার কাছে যদি একটু যেতে চাই যে নাশকতার যে ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে, তো সেখানে কি যাচাইয়ের কোনো উপায় আছে? এটি আমার মনে হয় আমি আলোচনাটা একটু এভাবে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আজকে আমরা যখন এখন কথা বলছি, আগেও যখন কারফিউ এবং এর পাশাপাশি যে ইন্টারনেটের আমরা দেখেছি যে কার্যক্রম, সীমিত কার্যক্রম, তো এই দুটোকে যদি আমি একসাথে সামনে রাখি তাহলে এর আগেও কিন্তু আমরা অর্থনীতির যে অবস্থায় ছিল একটা কিন্তু দুটো অন্তত বড় চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু অর্থনীতি ছিল। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির একটা বিশাল চাপ, এবং এর পাশাপাশি হচ্ছে যে অন্তত সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে রিজার্ভ সংক্রান্ত যে চাপটা ছিল। সুতরাং এই দুটা চাপের পাশাপাশি এই দুটো চাপের আমি যদি বলি যে একটা সামষ্টিক অর্থনৈতিক একটা তাৎপর্য যেমন রয়েছে, এর পাশাপাশি কিন্তু ব্যষ্টিক খাতেও এবং ব্যক্তি কেন্দ্রিকও কিন্তু একটা প্রভাব রয়েছে। এবং সেই দিক থেকে আমি বলবো যে আমাদের আসলে যেটা চিন্তা করা উচিত, আমরা অবশ্যই জিডিপির হিসাব, ব্যবসা বাণিজ্যের লেনদেনের হিসাব, সামগ্রিক আলাপ আলোচনাগুলো আমরা করছি, কিন্তু আমাদের মনে হয় আলাপ আলোচনার যে জায়গাটাতে হয়তো আমি যদি শুধু অর্থনীতিকে নিয়েই চিন্তা করি তাহলে আলাপ আলোচনার যে জায়গাটায় বোধহয় আমাদের একটু চিন্তা করা দরকার সেটা হচ্ছে যে একেবারে ব্যক্তি পর্যায়ে একেবারে তৃণমূলের যে মানুষগুলো, সেই মানুষগুলোর আর্থিক ক্ষতি, এই জায়গাটার দিকে যদি আমাদের আলোচনায় যাই, সেখানে যে বিষয়টা, অর্থাৎ আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনে হয় যখন আমরা অর্থনীতির আলোচনা করি সেই জায়গাটায় সীমিত থাকা উচিত এবং সেই জায়গাটা নিয়ে আমাদের আলোচনাটা শুরু করা উচিত। যেমন এখানে আমি যেটা বলবো যে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ইন্টারনেটের যেহেতু বন্ধ ছিল সেই কারণে কিন্তু অন্তত 5 দিন মোটামুটি ভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে কিন্তু বাইরের কার্যক্রমের সাথে সব ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ ছিল। এর ফলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর দিকে যদি আমরা তাকাই, সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে এবং মোবাইল ডেটাও কিন্তু বন্ধ ছিল। এবং ব্যাংকগুলোর দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখবো যে এখন কিন্তু ব্যাংকগুলো বলছে, আজকের পেপারেও কিন্তু এসছে যে আমদানি বিল পরিশোধ করতে পারেনি বলে একটা চাপের মুখে তারা বলেছে। আমরা জানি যে ব্যাংকিং খাতে কিন্তু অলরেডি বেশ কিছু চ্যালেঞ্জ আছে, এরপরে কিন্তু এই চাপটা তাদের উপর পড়ছে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইন্টারনেট ভিত্তিক, এমনকি ফেসবুক ভিত্তিকও কিন্তু বেশ কিছু কার্যক্রম আছে। এফ কমার্স কিন্তু এখন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, নারীদের মধ্যে, উদ্যোক্তাদের মধ্যে ভীষণ কিন্তু পপুলার। এবং তাদের দিক থেকে যেটা হচ্ছে যে তাদের যে ব্যবসাটা, সেই ব্যবসাটা যখন ইন্টারনেট বন্ধ ছিল সেটা তো বটে,
প্লাস মোবাইল ডেটাটা বন্ধ থাকার কারণে, এবং এর পাশাপাশি যদি আমি বিভিন্ন সময় যেটা লক্ষ্য করি, ফেসবুক কেন্দ্রিক ব্যবসাগুলো কিন্তু খোলেনি, হ্যাঁ। তো বা তারা কাজ করছে না, সুতরাং সেখানে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, ক্ষুদ্র নারী উদ্যোক্তার সংখ্যা কিন্তু বড়, হ্যাঁ। এবং তাদের ক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি। আরেকটা যেটা বলবো যে যেহেতু কারফিউর কারণে এখন দিনের বেলা কার্যক্রমগুলো স্বাভাবিক হলে সন্ধ্যার দিকে মানুষ কিন্তু, আপনি যদি এখন জি, দোকান মালিক সমিতি আমরা বা এদের সাথে শুনছিলাম যদি আপনার কথা। কথা আপনি বলেন, আপনি যেমনটি বলছিলেন, ক্ষুদ্র যারা বিনিয়োগকারী, বিশেষ করে ই কমার্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কথা বলছিলেন, ফেসবুক ভিত্তিক বা হোয়াটসঅ্যাপ ভিত্তিক যে ব্যবসার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, এখনো সেই অ্যাপসগুলো বন্ধ রয়েছে। জনাব জাভেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনারা যে ক্ষতি নিরূপণ করেছেন এখানে কি তাদেরকে আসলে আওতাভুক্ত করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কাউন্ট করে কি এই ক্ষতির হিসেবটা করা হয়েছে? তো প্রথম যে ক্ষতির হিসাবটা আমরা বলেছি ফিকি থেকে, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির কথা, যেটা প্রফেসর বললেন। এটার মাধ্যমে কিন্তু সবার পুরো ইকোনমিটা আছে, তাদের ইকোনমিক ইম্প্যাক্ট এটা, কারণ আমাদের সবাই মিলিয়ে আমরা পার ডে 1.3 বিলিয়ন ওভারঅল গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্টিভিটি হয় আমাদের, সেটা বের হয়। আহ, এবং এটা ইনক্লুডেড আছে। আমি যদি এটা ক্লোজার এফএমসিজি তেও আসি, সেখানে এটা উড বি অ্যারাউন্ড 400 মিলিয়ন। তো এফএমসিজি শুধু, যেটাতে আমরা ইউনিলিভার অপারেট করি, এই 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 400, এটা প্রায় 4 বিলিয়নের একটা মার্কেট। এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে, সরি, 100 মিলিয়ন ডলার। দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট ফর জাস্ট এফএমসিজি। কিন্তু এটার সাথে যেটা আপা বললেন, সেটা রাইট, যে এর সাথে তো অনেক কিছু আছে। ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন, ব্যবসায়ীরা আছেন, আমাদের ইনফর্মাল সেক্টরে অনেক লোক আছেন। আমাদের ইকোনমির একটা বড় সেক্টর কিন্তু ইনফর্মালি যারা কাজ করেন, যেটা থাকে না। So, ওরা কিন্তু ওনাদের সমস্ত প্রোডাক্টিভ মিলিয়ে আমাদের ইকোনমি আসে। সবকিছু মিলিয়ে আমাদের এস্টিমেট হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইকোনমিক লস। সেক্ষেত্রে জনাব জাভেদ, একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ইন্টারনেট বন্ধ ছিল দীর্ঘদিন ধরে এবং গতকাল আমরা জানি 10 দিন পরে প্রায় আমরা মোবাইল ডাটা পেয়েছি, সেক্ষেত্রে বড় আমদানিকারক যারা আছে তাদের কি ধরনের ক্ষতি হয়েছে, এবং বড় রপ্তানিকারক যারা আছে তাদেরও তো বেশ ক্ষতি হয়ে গেছে, তো এই ক্ষতির পরিমাণটা আসলে কতটুকু? এটা তো খুব ডিফিকাল্ট। কাল আমাদের প্রধানমন্ত্রীর প্রাইভেট ইনভেস্টমেন্ট উদ্দেশ্যে ওনার সাথে একটা মিটিং ছিল, সেখানে সবাই এটা নির্ণয় করছেন। কারণ ওটা ইন্ডিভিজুয়াল সেক্টর ওয়াইজ খুব ডিফিকাল্ট। কারণ এক একজন একটা করছেন, বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ বেসিস, এবং সবাই চেষ্টা করছেন। ইভেন ই ক্যাবও চেষ্টা করছেন। ওটার একটা অ্যাসেসমেন্ট আমার ধারণা 2-1 দিনের মধ্যে হয়তো আসবে। এবং সেটা এটা আসছে এফবিসিসি এর কাছে। ওনাদের কাছে পুরোটা থাকবে যে বাই সেক্টর ক্ষতির পরিমাণটা কি পরিমাণ হবে। সেক্ষেত্রে আহ, এক্ষেত্রে যদি বলি যে আপনারা বেশ বড় একটি কোম্পানি ইউনিলিভার, সেক্ষেত্রে আপনাদের যে রপ্তানি ঘে সেটাও বাধাগ্রস্ত হয়েছে, এবং একসাথে যে মেটেরিয়ালগুলো আমরা দেখি বিদেশ থেকে আমদানি করা হয় সেক্ষেত্রেও তো অনেক বেশি বাধাগ্রস্ত হয়েছে এবং উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। জি, না, এটা তো আমরা, এটা শুধু ইউনিলিভার একা নয়, সমস্ত কোম্পানির জন্য আমাদের যেটা হয়েছে যে পোর্টে কিন্তু আটকে আছে। আপনি যদি চিন্তা করেন লজিস্টিক ক্ষেত্রে, শিপ আমাদের বার্থে পড়ে আছে, যেটা আনলোড হয়নি। আনলোড যেটা হয়েছে পোর্টে আটকে আছে, সেটা নিয়েও বিশদ আকারে কথা হয়েছে। কারণ এটা একটা বড় একটা ব্যাপার হচ্ছে, পোর্ট থেকে যদি আমরা র মেটেরিয়াল না ছাড়তে পারি, তাহলে আমাদেরকে ডেমারেজ দিতে হয়, এবং বেশ সাবস্টান্সিয়াল একটা ডেমারেজ চার্জেস আসবে। সেটা আমাদের গার্মেন্টস খাতেও আসবে, লেদার সেক্টরেও আসবে, এফএমসিজি এবং অন্যান্য যে কোনো হেভি ইন্ডাস্ট্রি, সব সেক্টরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এটা একটা বড় ক্ষতি। এটার ব্যাপারে সরকারকে বলা হয়েছে, ওনারা দেখছেনও। এবং আজকে আমি জানি মন্ত্রী পরিষদের বৈঠক আছে, যেখানে এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন হবে যে কি করা যেতে পারে, যাতে আমরা একটা ওয়েভার পাই, যাতে এটার জন্য কতটা দিনের জন্য যাতে আমাদেরকে অ্যাটলিস্ট অব্যাহতি দেওয়া যেতে পারে, সেটা নিয়ে সরকার কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের যে উৎপাদিত যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও, যেহেতু পরিবহন দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, সেক্ষেত্রেও তো অনেক বেশি বাধাগ্রস্ত হয়েছে। অবশ্যই। এই ব্যাপারে তো অবশ্যই, যখন কারফিউ থাকে তখন তো আর আমরা বাইরে বেরোতে পারি না, ডিস্ট্রিবিউশন করতে পারি না, আমাদের পরিবেশ করতে পারি না। কিন্তু কারফিউ যখনই শিথিল হয়েছে, তখনই কিন্তু আমরা লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন ওনাদের সহায়তায় তখন কিন্তু আমরা ওই সাপ্লাই লাইনটা কন্টিনিউ করার চেষ্টা করেছি। কিন্তু সেটা পুরোপুরি হয়নি, এখনো হয়নি। কারণ এখনো কিছু কিছু জায়গায় তো আমাদের পুরো কাজটা কিন্তু 9টা 5টা নয়, অফিসের মতো নয়, কারণ আমাদের কিন্তু সন্ধ্যাবেলা অনেক কাজ হয়। সো পুরো নর্মালাইজেশন না হলে এই পুরো প্রোডাক্টিভিটি এখনো ফেরত আসবে না। হ্যাঁ, এবং এখন আমরা আমাদের যে ইকোনমিক ভ্যালু যেটা আছে, যে পুরোপুরি যে অপরচুনিটি আছে, সেটা হচ্ছে অনেক নিচে আছে, এখনো পুরোপুরি ওখানে ফেরত আসতে পারেনি। আমার ধারণা পুরোপুরি নর্মাল সিচুয়েশন না হওয়া পর্যন্ত 100% আমাদের প্রোডাক্টিভিটি ফেরত যেতে পারছি না আমরা।
জি, সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আলোচনায়। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে ইসলামী ব্যাংক তালিকাতে একটি বিরতির সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইসলামিক ব্যাংক তালিকাতে। আমরা আলোচনায় ছিলাম, আবারও আলোচনায় ফিরে আসলাম। আলোচনার শুরুতেই আমরা একটু জাবেদ আক্তার আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি। আসলে যে ক্ষতির কথা বলা হচ্ছে বারবারই, অর্থনৈতিক যে ক্ষতি আসলে হয়ে গেছে, এই ক্ষতি পুষিয়ে ওঠার উপায়টা কি এবং কতদিন সময় লাগতে পারে? আসলে এখন যে পরিস্থিতি, আমাদের এখন যত দ্রুত স্বাভাবিক পর্যায়ে আমরা চলে আসতে পারি আমাদের ব্যবসার জন্য, কারণ ক্ষতি তো একটা হয়েছে এবং এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া বেশ কঠিন। হ্যাঁ? কিন্তু আমরা কিন্তু জাতি হিসেবে দেখিয়েছি অনেক ক্ষেত্রেই, আমরা ঘুরে দাঁড়িয়েছি কত কিছুর এগেনস্টে। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা যত দ্রুত আমাদের নর্মাল একটা কন্ডিশন নিয়ে আসতে পারি, সেফ একটা অপারেটিং এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারি যেখানে ব্যবসায়ীরা কাজ করতে পারেন। কারণ ব্যবসায়ীরা এবং ইকোনমিক অ্যাক্টিভিটি যত চলবে দেশে, ততই কিন্তু স্থিতিশীলতা আসবে, ততই কিন্তু মানুষের মধ্যে ওটা আসবে। আপনারা দেখবেন যে আমি যেটা বলছিলাম যে আমাদের ইনফর্মাল সেক্টরে অনেক লোক আছেন, আমাদের রেডিমেড গার্মেন্টসে অনেক লোক আছেন, ফ্রিল্যান্সিং অনেকে আছেন, আপা যেটা বললেন আমাদের সোশ্যাল কমার্সে অনেকে আছেন। আমাদের সবাইকে কিন্তু আমার অর্থনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। যত দ্রুতই আমরা করতে পারবো, বিকরণ ইনভলভ করতে পারবো, তত দ্রুতই আমরা ধীরে ধীরে এটাকে ঘুরিয়ে দাঁড়াতে পারবো, সেটাই আমি আশা রাখি। জি, সেক্ষেত্রে বিদিশা আপা, আপনার কাছে যদি একটু জিজ্ঞেস করি যে এই যে সংকটাপন্ন একটি মুহূর্ত, এই সংকট কিভাবে নিরসন করা সম্ভব, এবং একই প্রশ্ন আপনার কাছে আবারও আমি রাখবো যে এই ক্ষতি পুষিয়ে ওঠার আসলেও আদৌ সম্ভব কিনা বা কিভাবে সম্ভব হবে, এবং যদি বিনিয়োগ না হয়, আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগের উপরে একটি প্রভাব পড়েছে, একটি নেতিবাচক প্রভাবও কিন্তু পড়েছে, যেহেতু এখানে আমরা বলতে পারি ইমেজের একটি ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে কর্মসংস্থানেরও একটি অভাব হয়তো তৈরি হতে পারে, কিংবা কর্মসংস্থানের উপরে একটি প্রভাব পড়তে পারে, যেটি সরাসরি গিয়ে পড়বে তরুণ সমাজের উপরে। এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, আমি আবারও যেটা আবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি ফিরে যাই, যদি আমরা 2019 সালে, তখন যদি অর্থনীতির যে অবস্থাটা ছিল, এরপরে কিন্তু আমরা দেখেছি যে কোভিড মহামারী, হ্যাঁ, তার পরবর্তীতে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিভিন্ন কারণে আমরা বারবারই বলেছি যে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কিছু বলা যেতে পারে সিদ্ধান্তর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিলেইড বিভিন্ন ম্যাক্রো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংক পরে সিদ্ধান্তগুলো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে, এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে নেওয়া হয়েছে। তো সেই জায়গাগুলোকে যদি বিবেচনা করে এখন আসলে আমরা যে পর্যায়ে গেছি, যে আমরা কিন্তু এখন আর ওই 2019 সালের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থা থেকে কিন্তু অনেক আগেই কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে আছে। তো সেই চ্যালেঞ্জের মুখে যদি আজকে না থাকতো, আজকে যদি আমরা 2019, 2018 এই সময়ে যে অর্থনৈতিক অবস্থা, সেই সময়গুলোতে থাকতাম, তখন কিন্তু উত্তরটা পাওয়া অনেক সহজ ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা আগের মতো আর শক্তিশালী অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে আমি যেটা বলবো যে সামষ্টিক অর্থনীতি এবং মূল্যস্ফীতির যে দ্বিমুখী যে চ্যালেঞ্জটা রয়েছে, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা কিন্তু খুব সহজ বিষয় না। তো সেই পর্যায়ে আমরা যখন দেখতে পাচ্ছি যে, আবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সামষ্টিক পর্যায়ের বিনিয়োগের বিষয়টি নিয়ে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে যে সামষ্টিক পর্যায়ে যখন ব্যবসায় যদি কোনো কারণে ক্ষতি হয়, অর্থাৎ ইন্টারনেট না থাকার কারণে, কারফিউ থাকার কারণে, বা যে কোনো কারণে যে ব্যবসায় যদি ক্ষতি হয়, একজন গার্মেন্টস মালিক তিনি যেভাবে সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারেন, একজন একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা, এই কুমারখালী গ্রামে যে উদ্যোক্তা লুঙ্গি তৈরি করছেন, তিনি কিন্তু অত সহজে পুষিয়ে উঠতে পারেন। আমরা বুঝতে পারছি জরুরি সেটা হচ্ছে তাদের দিকে আসলে নজরটা সবচেয়ে দেওয়া, এবং সেই দিক থেকে দেখা যে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যবসায়, বিশেষ করে স্বল্প পুঁজির যারা, তাদেরকে কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে সেই জায়গাটা। সেক্ষেত্রে হয়তো তাদেরকে ব্যাংক থেকে স্বল্প ঋণের সুদ কিংবা কিছুটা প্রণোদনা দেওয়া যেতে পারে, এরকমটা আমরা কিছুদিন আগে শুনেছিলাম। সেক্ষেত্রে আমি জনাব জাবেদ আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই ক্ষতি নাকি যে বিদেশি বিনিয়োগের কথা আমি একটু আগে বলছিলাম, ইমেজ, আসলে কোনটার বেশি ক্ষতি হলো, এবং এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আপনাদের কোনো বা ফিকির কোনো সুপারিশ আছে কিনা? না, এটা তো একটু লঙ্গার টার্মে আমাদের দেখতে হয়। আমরা যদি দেখি আজকের একটা ক্ষতি, আমরা কিন্তু 2013 রানা প্লাজার একটা ঘটনা হয়েছিল আমাদের, 2016 একটা সন্ত্রাসী একটা হয়েছিল, আবার
2024-এ আজকের এই ঘটনা। না, আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা আমাদের ইমেজটা ইমপ্রুভ করার চেষ্টা করেছি, এবং যেই কনটেক্সট হচ্ছে যে আমাদের এবারকার যেটা হলো সেটা কিন্তু একটা বেশ দুর্বল ইকোনমিক একটা কন্ডিশনের মধ্যে আমাদের এই ক্ষতিটা হয়ে গেল। এবং এইটা ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিদেশে একটা ইমপ্রেশন পড়বেই, কারণ ওদের হয়তো চিন্তা করবে নতুন বিনিয়োগ আনতে যে এই দেশে কেন কিছুদিন পর পর আমাদের এই চ্যালেঞ্জগুলো হচ্ছে। আমার যেটা ফিকে থেকে রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে আমাদের এখন যারা ব্যবসায়ীরা আছেন, দেশে যারা আছেন, বিদেশি বিনিয়োগকারী হোক আর দেশি বিনিয়োগকারী, তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। তাদের মধ্যে যখন আমরা আস্থা ফিরিয়ে আনবো, তারাই কিন্তু আমাদের অ্যাম্বাসেডর হবেন, তারাই কিন্তু আবার বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন। এবং প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা এটা একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা, যে আমাদেরকে খুব প্রফেশনালি এখন আমাদের ইমেজটা আবার বিল্ড করতে হবে। আমাদেরকে তখন একটা পিআর এজেন্সির সাথে কাজ করে বাংলাদেশের ইমেজটাকে আবার আপলিফট করতে হবে, যাতে ভবিষ্যতে লোকজন দেখে যে বাংলাদেশ একটা গুড ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, কারণ এটাই কিন্তু জরুরি। এই দুটোই আমাদের আস্থা নিয়ে আসুন আজকে জি, যারা ব্যবসা আমরা করছেন আশাও করছি তাদের যে মাঝে, আস্থাহীনতা এবং জায়গাটি আপনি তৈরি হয়েছে দেশের চিন্তা অচিরেই করুন। সেটি হয়তো সমাধান করা সম্ভব হবে। ডক্টর সায়মা হক বিদিশা এবং জাভেদ আক্তার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এখন শেষ করতে হচ্ছে। দর্শক, এখনই শেষ করতে হচ্ছে ইসলামী ব্যাংক চালি খাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।